এটাই সেই ফাঁসির মঞ্চ। এখানে অনেক স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দেওয়া হয়েছে। এখানে ফাঁসি দেওয়ার পর এটা দিয়ে ভেতরে ঢুকাতো এবং এটা দিয়ে বের করতো। ফাঁসি দেওয়ার পর এবং এখানে পোস্টমর্টম করে এখানে চেক করা হতো যে জীবিত আছে না মৃত্যু আছে। জীবিত থাকতো তাহলে তাদের হাতের রগ এবং পায়ের রগ কেটে দেওয়া হতো। এইখানে জওহরলাল নেহেরুকে রাখা হয়েছিল প্রায় ৮০ দিনের মতো। তার মেয়ে ইন্দিরা গান্ধী তার বাবার সাথে দেখা করার জন্য এখানে বসে থাকতো। ইংরেজরা কয়েদিদের এখানেই ধরে নিয়ে আসতো এবং কয়েদিরা এভাবে জীবনযাপন করত। হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি আলিপুর জেল মিউজিয়াম। এই আলিপুর জেল মিউজিয়ামের ইতিহাস সম্পর্কে আপনাদের জানাবো। এই আলিপুর জেল মিউজিয়ামে স্বাধীনতা সংগ্রামীদের কেনই বা ফাঁসি দেওয়া হয়েছিল, চলুন সমস্ত তথ্য দেব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলিপুর জেল মিউজিয়ামে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে চাইলে এই টাইমগুলো দেখে আসবেন। আমরা এখন আলিপুর জেল মিউজিয়ামের ভেতরে প্রবেশ করব। তার আগে আমাদেরকে টিকিট কাটতে হবে এবং টিকিট কাউন্টারটা পেয়ে যাবেন মেন গেট ঢোকার ঠিক বাম সাইডে এবং টিকিটের মূল্য মাত্র 30 টাকা। আলিপুর জেল মিউজিয়ামের ভেতরে ঢুকেই একটি সাইনবোর্ড পেয়ে যাবেন এবং এই সাইনবোর্ডেই রয়েছে কোথায় কোন কক্ষ। প্রথমে রয়েছে ফাঁসির মঞ্চ, তাই আমরা প্রথমে ফাঁসির মঞ্চের দিকে যাব। তো বন্ধুরা, আমি সেই জায়গায় আছি যেখানে ফাঁসি দেওয়া হতো। সত্যি ফাঁসির মঞ্চ দেখে যেন গায়ের লোম খাড়ো হয়ে যাচ্ছে অটোমেটিক, কারণ এখানে অনেক স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দেওয়া হয়েছে। এখানে প্রথম ফাঁসি দেওয়া হয়েছিল 1908 সালে কানাইলাল দত্তকে এবং শেষ ফাঁসি দেওয়া হয়েছিল ধনঞ্জয় দত্ত 2004 সালে। একসাথে দুজনকেও ফাঁসি দেওয়া হয়েছিল। এখানে ফাঁসি দেওয়ার পর এটা দিয়ে ভেতরে ঢুকাতো এবং এটা দিয়ে বের করতো। ফাঁসি দেওয়ার পর এবং এখানে পোস্টমর্টম করে এখানে চেক করা হতো যে জীবিত আছে না মৃত্যু আছে। জীবিত থাকতো তাহলে তাদের হাতের রগ এবং পায়ের রগ কেটে দেওয়া হতো। কেটে দেওয়ার পর এখান দিয়ে ব্লাডগুলো চলে যেত। এবার আমি চলে এসেছি সেই জায়গায় যেখানে ফাঁসি দেবার আগের দিন কয়েদিদের রাখা হতো এবং কয়েদিদের কাছে জানা হতো তাদের শেষ খাবারের ইচ্ছা কী এবং সেগুলোও পূরণ করত এবং এখান থেকে নিয়ে যেত সে ফাঁসির মঞ্চ। এবার আমরা ঢুকবো নেহেরু সেলে, যেখানে জওহরলাল নেহেরুকে ইংরেজরা রেখেছিল। 17 ফেব্রুয়ারি 1934 থেকে 7 মে 1934 পর্যন্ত রাখা হয়েছিল জওহরলাল নেহেরুকে, প্রায় 80 দিনের মতো। তার মেয়ে ইন্দিরা গান্ধী প্রতিদিন এখানে বসে থাকতো তার বাবার সাথে দেখা করার জন্য। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারটি রয়েছে আলিপুর জেলের মিডিলে। এই ওয়াচ টাওয়ার থেকে নজরদারি করা হতো গোটা আলিপুর জেল। এটা হচ্ছে নজরুল কক্ষ। এই সেই কারাগার যেখানে কবি কাজী নজরুল ইসলামকে রাখা হয়েছিল। এই রকম জায়গা থেকেও তিনি পড়াশোনা চালিয়ে গিয়েছেন। স্যালুট জানায় বিশ্বকবি কাজী নজরুল ইসলামকে। এটা হচ্ছে নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ, যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ। প্রথমে আমি যাব নেতাজি কক্ষ। বন্ধুরা, আমি সেই কারাগারে দাঁড়িয়ে আছি যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে রাখা হয়েছিল, সেই জেলে। তো 23শে জানুয়ারি 1930 থেকে 30শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত এই জেলে রাখা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। ঠিক তার পাশের কারাগারে রাখা হয়েছিল ডাক্তার বিধানচন্দ্র রায় তথা পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী 5 সেপ্টেম্বর 1930 থেকে 16 জানুয়ারি 1931 পর্যন্ত। তার পাশের কারাগারে রাখা হয়েছিল চিত্তরঞ্জন দাসকে 14 ফেব্রুয়ারি 1922 থেকে 9 আগস্ট 1922 পর্যন্ত। পাশের কারাগারে রাখা হয়েছিল যতীন্দ্রমোহন সেনগুপ্তকে 22 আগস্ট 1932 থেকে 5 জুন 1933 পর্যন্ত।
এবার আমরা চলে এসেছি তাঁত কলে। এই তাঁত কলে কয়েদিদের তাঁতের কাজ করাতো। এটা হচ্ছে ঐতিহাসিক কারাকক্ষ। এই কারাকক্ষে অনেক কয়েদিদের একসাথে রাখা হয়েছিল এবং তারা কিভাবে জীবন যাপন করত এখানে তুলে ধরা হয়েছে। এবার আমরা চলে এলাম আর্টস গ্যালারি। এই আর্টস গ্যালারিতে রয়েছে অনেক কবিদের স্মৃতি হিসাবে দেওয়ালে নাম। যারা দেশের জন্য তথা স্বাধীনতার জন্য লড়াই করে এসেছিল, এমনকি প্রাণও দিতে হয়েছিল, আজও রয়ে গেছে তাদের এই নাম আর্টস গ্যালারিতে। এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু নিজের হাতে লেখা। এছাড়াও রয়েছে অনেক কবির লেখা, আজও রয়ে গেছে স্মৃতি হিসাবে এই আর্টস গ্যালারিতে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পরের ভিডিও দেখা হচ্ছে। ধন্যবাদ।